আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আসলে তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি তোমাদেরকে আজকে পড়াবো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, পঞ্চম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি। হয়তো তোমরা মনে করবা যে এই ক্লাসটা বারবার আসতেছে কেন। আসলে এই অধ্যায়টা অনেক বড়, পঞ্চম অধ্যায়টা অনেক বড়। এটাতে যে 5টি পদ্ধতির কথা বলেছে নীল, এই 5টি পদ্ধতি আসলে আলোচনা করতে গিয়ে আমরা এই অধ্যায়টিকে 5টি পর্বে ভাগ করেছি। তোমরা অবশ্য আমি গত ক্লাসেও এই কথাটা বলেছি। আজকে আসলে দেখো পঞ্চম অধ্যায় কার্যকারণ সম্পর্ক প্রমাণ পদ্ধতি পর্ব 4, অর্থাৎ এর আগে এই অধ্যায়ের 3টা ক্লাস তোমাদের চলে গেছে। আসলে তাহলে আজকে আমরা দেখি যে কি আজকে হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি, অর্থাৎ 5টি যে পদ্ধতি ছিল কার্যকারণ সম্পর্ক নির্ণয় ও প্রমাণ করার জন্য নীল যে 5টি পদ্ধতির কথা বলেছেন তার মধ্যে প্রথমে ছিল অনয়, এটা আমরা আলোচনা করেছি। তারপরে ছিল হচ্ছে ব্যতিরেকিটা আলোচনা করা হয়েছে। এরপরে যৌথ অনয় ও ব্যতিরেকি পদ্ধতিটি ছিল। আসলে এটা যৌথ যেহেতু অনয় এবং ব্যতিরেকি, এটা তোমরা দেখে নিবা। আজকে আমরা আলোচনা করব হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতির আসলে সহপরিবর্তন পদ্ধতি কি? মিলের মতে হচ্ছে সহপরিবর্তন পদ্ধতিটি পরীক্ষণ পদ্ধতির হচ্ছে 4র্থ নাম্বার হচ্ছে পদ্ধতি যেটা, সেটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। সহপরিবর্তন অর্থ হলো যে দুটি ঘটনার মধ্যে যে পারস্পরিক পরিবর্তন হয় তাকে বলা হয় সহপরিবর্তন পদ্ধতি। তাহলে কি বলা হয়? সহপরিবর্তন বলতে দুটি ঘটনার মধ্যে যে পারস্পরিক সম্পর্কের পরিবর্তন হয় তাকে বলা হয় সহপরিবর্তন পদ্ধতি। আসলে এটা কোনো অনয় পদ্ধতির মতো না বা ব্যতিরেকি পদ্ধতির মতো না। ব্যতিরেকি এবং অনয়ের মধ্যে কিছুটা সম্পর্ক উল্টো আছে, এরকম যে ওটাতে একটাতে হচ্ছে ঘটনা মিলের ভিত্তিতে হচ্ছে সিদ্ধান্ত টানা হচ্ছে, আর একটা ঘটনা অমিলের ভিত্তিতে। কিন্তু এখানে ঘটনার মিল বা অমিলের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত আনা হচ্ছে না। এখানে হচ্ছে কি, যদি পূর্বের ঘটনা হ্রাস বৃদ্ধি পায় তাহলে পরের ঘটনাও হ্রাস বৃদ্ধি পাবে। অর্থাৎ পূর্ব ঘটনা যদি হ্রাস বৃদ্ধি পায় তার সাথে পরের ঘটনাও হ্রাস বৃদ্ধি হতে হবে, অবশ্যই হবে, তবেই কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। অর্থাৎ কারণ হচ্ছে কারণের যদি পূর্বের ঘটনা বলতে আমরা কি বুঝি? পূর্বের ঘটনাকে বলা হচ্ছে কারণ, আর পরের ঘটনাকে বলা হচ্ছে কার্য। তাহলে হচ্ছে যদি কার্যটা হ্রাস বৃদ্ধি করে তাহলে পূর্বের ঘটনাও হ্রাস বৃদ্ধি হবে, অর্থাৎ কারণটাও হ্রাস বৃদ্ধি হবে। এটা হচ্ছে পরিশেষ পদ্ধতির মূল কথা। এখন দেখো আসি আমরা পরিশেষ পদ্ধতির যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা দেখো যে যখন কোনো ঘটনার বিশেষ কোনো পরিবর্তনের সঙ্গে অপর কোনো ঘটনাও ওই একইভাবে বা অন্য যে কোনো রূপে পরিবর্তিত হয়, তখন প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনাটির সঙ্গে যে কোনোভাবে কার্যকারণ সম্পর্কে আবদ্ধ হয়। আমি যে কথাটা বললাম তোমাদেরকে যে কোনো ঘটনার পরিবর্তনের সঙ্গে সঙ্গে একইভাবে অন্য যে কোনো রূপে পরিবর্তিত হয়, তখন প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনার সঙ্গে যে কোনোভাবে কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। অর্থাৎ সহপরিবর্তন পদ্ধতিতে দুটি ঘটনার সমহারে হ্রাস ও বৃদ্ধি দেখে ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করা যায়। যেমন কোনো দ্রব্যের সরবরাহ যদি বাড়ে তখন হচ্ছে দাম কমে। যখন কোনো দ্রব্যের বাজারে কোনো দ্রব্যের সরবরাহ যদি বাড়ে
দ্রব্যটির দাম কমে। আবার যদি দ্রব্যটির সরবরাহ যদি কমে তাহলে তখন কি হয়, দাম বাড়ে। অর্থাৎ দ্রব্যটির দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, আর যদি দাম কমে তাহলে চাহিদা বাড়ে। এরকম কারণ এবং কার্যের সাথে একটা অনিবার্য সম্পর্ক। এবং যখন হ্রাস বৃদ্ধি মানে পূর্বের ঘটনা এবং পরের ঘটনা যদি হ্রাস বৃদ্ধি হয় তখন সেক্ষেত্রে কারণ এবং কার্যের মধ্যে একটা অবশ্যই সম্পর্ক বিদ্যমান। এখন হচ্ছে আমরা আলোচনা করি, অর্থাৎ এই পাঁচটি হচ্ছে পদ্ধতি, যে পাঁচটি সূত্রের উপর প্রতিষ্ঠিত। প্রথম সূত্রটি ছিল অনয়, দ্বিতীয় সূত্রটি ছিল হচ্ছে তোমার তৃতীয় পদ্ধতি, তৃতীয় সূত্রটি ছিল তৃতীয় পদ্ধতির ওপর। এখন আমরা তাহলে চতুর্থ নিয়ম, যেহেতু চতুর্থ যে পরীক্ষণ পদ্ধতিটি আছে সেই পরীক্ষণ পদ্ধতির ওপর এই সহপরিবর্তন পদ্ধতিটি প্রতিষ্ঠিত। তাহলে এখন আমরা জানবো যে 4 নাম্বার হচ্ছে সূত্রটি কি, সেটা আমরা বোর্ডে লিখবো এবং তোমরা অবশ্যই দেখবা। আচ্ছা, তাহলে দেখো যে সহপরিবর্তন পদ্ধতির অপনয়নের সূত্র, অর্থাৎ অপনয়নের যে সূত্রের ওপর সহপরিবর্তন প্রতিষ্ঠিত সেই সূত্রটা আমরা এখন জানব। যখন একটি পূর্ববর্তী ও অনুবর্তী ঘটনা সমহারে, মানে অনুবর্তী অর্থাৎ কারণ এবং কার্য একই হারে সমপরিমাণে বাড়ে এবং কমে, তাহলে ঘটনা দুটি কার্য কারণ সম্পর্কে আবদ্ধ বলে ধরে নিতে হবে। এরা একে অপরের কারণ এবং কার্য হিসেবে গণ্য হবে। অর্থাৎ কার্য কারণের পরিমাণগত লক্ষণ থেকে এই পদ্ধতি অনুসৃত হয়েছে। বড় ও শক্তির অবিনশ্বর তার নীতি অনুসারে পরিমাণের দিক থেকে কার্য ও কারণ সমান। কাজেই এই হিসেবে কারণ যতটুকু বাড়ে বা কমে, কার্যও ততটুকু বাড়ে বা কমে। অর্থাৎ মূল জিনিসটা যেটা বোঝা গেল কি, যে সূত্রের উপর প্রতিষ্ঠিত সেটা হচ্ছে অনুবর্তী ঘটনা যে হারে বাড়বে পূর্ববর্তী ঘটনাও সে হারে বাড়বে। অনুবর্তী ঘটনা যে হারে কমবে পূর্ববর্তী ঘটনাও সে হারে কমবে। অর্থাৎ হ্রাস বৃদ্ধি পূর্ববর্তী এবং পরবর্তী ঘটনা দুটোই একই হারে সমান হারে বাড়বে। যদি আগেরটা বাড়ে তাহলে পরেরটা বাড়বে, যদি আগেরটা কমে তাহলে পরেরটা কমে, একইভাবে। তবেই কার্যকারণ সম্পর্কে আবদ্ধ, সেটা এখানে আসলে বোঝানো হচ্ছে। এরপরে আসো হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির। সহপরিবর্তন পদ্ধতির হচ্ছে স্বরূপ বা প্রকৃতি। অর্থাৎ সহপরিবর্তন পদ্ধতিতে কি কি বৈশিষ্ট্যগুলো আসতে পারে সেটা হচ্ছে 1 নাম্বার। দেখো যে প্রথমত কি ছিল, দুই বা ততোধিক দৃষ্টান্ত থাকতে হবে, মানে দুটি অন্তত দৃষ্টান্ত, 2 বা ততোধিক দৃষ্টান্ত থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে এখানে মিল বা অমিলের ভিত্তিতে বা উপস্থিত অনুপস্থিতের ভিত্তিতে দৃষ্টান্ত সিদ্ধান্ত আনা হয় না, তবে কম বেশি অর্থাৎ হ্রাস বৃদ্ধির ভিত্তিতে এটাকে পরিবর্তন করতে হয়। এরপরে দেখো যে 3 নাম্বার নিয়ম, তৃতীয়ত হচ্ছে এক্ষেত্রে এখানে দুটি পরিমাণগত তারতম্য লক্ষ্য করা যায়। অর্থাৎ পরিমাণ যদি আগেরটার পরিমাণ যদি বাড়ে তাহলে পরেরটারও পরিমাণ বাড়বে, যদি আগেরটার পরিমাণ কমে তাহলে পরেরটারও পরিমাণ কমবে। এরপরে আসো যে এ পদ্ধতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো দুটির ঘটনা সমহারে, অর্থাৎ পূর্ববর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা সমহারে হ্রাস বৃদ্ধি দেখে ঘটনা দুটি কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা হয়। এখন সহপরিবর্তন পদ্ধতিতে 4 ধরনের হ্রাস বৃদ্ধির হচ্ছে লক্ষ্য করা যায়। সেটা হচ্ছে যদি প্রথম ঘটনাটি বৃদ্ধি হয় একই হারে দ্বিতীয় ঘটনাটিও বৃদ্ধি হবে। প্রথম ঘটনাটি যদি বাড়ে তাহলে দ্বিতীয় ঘটনাটি একই হারে বাড়বে। প্রথম ঘটনাটি যদি কমে একই হারে দ্বিতীয় ঘটনাটিও কমবে। আবার তৃতীয়টি হলো প্রথম ঘটনাটি যদি বাড়ে তাহলে দ্বিতীয় ঘটনাটি কমবে।
চতুর্থত হচ্ছে প্রথম ঘটনাটি যদি কমে তাহলে দ্বিতীয় ঘটনাটি বাড়বে, অর্থাৎ হ্রাস বৃদ্ধির একটা সম্পর্ক। যেমন ধরো যে আসলে এটা যখন উদাহরণ লিখবো তখনই আমরা ধরো থার্মোমিটারে যখন হলো জ্বর মাপা হয়, জ্বর মাপার কারণে অর্থাৎ তাপমাত্রা যদি বেশি হয় তাহলে পারদটিও আস্তে আস্তে প্রসারিত হয়, অর্থাৎ বেশি হয়ে যায় যদি তাপমাত্রা বেশি থাকে। যদি তাপমাত্রা কম থাকে তাহলে আস্তে আস্তে পারদটি মানে সংকুচিত হয়, ছোট হতে থাকে। তাহলে দেখো যে তাপমাত্রার কারণেই পারদটি হলো বেশি প্রসারিত হয়ে গেল, আবার তাপমাত্রা কমার কারণে আবার সংকুচিত হয়ে গেল। তাহলে কারণ কি? কারণ যেভাবে বাড়তেছে তাপমাত্রাও বাড়তেছে, এদিকে হচ্ছে পারদও বেড়ে যাচ্ছে, পারদের মাত্রাও বেড়ে যাচ্ছে, মানে প্রসারিত মাত্রাটাও বেড়ে যাচ্ছে। আবার এদিকে তোমার কি হচ্ছে যে তাপমাত্রা যদি কমে আসতেছে তাহলে পারদের প্রসারিতটাও আস্তে আস্তে কমে আসতেছে। তাহলে তাপমাত্রার কারণ হচ্ছে পারদের প্রসারতা, তাহলে তাপমাত্রার কারণ হচ্ছে পারদ। তাহলে কি হচ্ছে যে পূর্ববর্তী ঘটনা যদি বাড়ে তাহলে পরবর্তী ঘটনাও বাড়বে, অর্থাৎ কারণ যদি বাড়ে তাহলে কার্যও বাড়বে, কারণ যদি কমে তাহলে কার্যও কমবে। এটাই হলো সহপরিবর্তনের মূল কথা। এখন দেখো আমরা একটু দৃষ্টান্ত যদি এখানে লিখি, একটু একটা দৃষ্টান্ত লিখলে তোমরা অনেকটা বুঝতে পারবা। আচ্ছা, তাহলে দেখো যে পূর্ববর্তী ঘটনাটা কিন্তু কারণ, পরবর্তী ঘটনা কিন্তু কার্য, অর্থাৎ এটা কাজ, এটা হচ্ছে কার্য। এখন আমি বলি যে যদি এরকম হয় পূর্ববর্তী ঘটনাটি সবগুলো দৃষ্টান্তে, অর্থাৎ পূর্ববর্তী ঘটনার সবগুলো দৃষ্টান্তে মিল আছে কি? খ আর গ, খ গ খ গ, এই কয়েকটা কি আছে? মিল আছে। ঠিক অনুবর্তী ঘটনারও তাই যে বিসি বিচে কয়েকটার মিল আছে। তো এই মিল থেকে এখন হচ্ছে কিন্তু পূর্ববর্তী ঘটনার দৃষ্টান্তগুলোর, এই ঘটনার দৃষ্টান্তগুলোর মানে এ কি হচ্ছে ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, এ ক্রমান্বয়ে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, মানে A1 A2 আস্তে আস্তে কিন্তু এর মানটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক পরবর্তী ঘটনার এই ক ক্রমান্বয়ে কি হচ্ছে? আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, ক1 ক2। তাহলে দেখো হচ্ছে বৃদ্ধি, সুতরাং কর সাথে এবং অথবা এর সাথে কর এরূপ হ্রাস বৃদ্ধির সম্পর্ক লক্ষ্য করে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে ক এবং এর কার্যকারণ সম্পর্ক, অর্থাৎ তাহলে ক এবং এ কার্যকারণ সম্পর্কে আবদ্ধ। কারণ পূর্ববর্তী ঘটনা তো যেভাবে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, পরবর্তী ঘটনা তো সেইভাবেই আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমি কিছুক্ষণ আগে বলছি, এখন হচ্ছে আসলে বাস্তব উদাহরণ থেকেই বলি তোমাদেরকে যে যদি আমরা হচ্ছে জ্বর, এটা হচ্ছে জ্বর ধরি, এটা যদি থার্মোমিটার ধরি তাহলে জ্বরের মাত্রা যদি ধরি যে এ হচ্ছে জ্বরের তাপমাত্রা যেটা, সেটা ধরি, তাহলে এর তাপমাত্রাটা কি আস্তে আস্তে বাড়তেছে। তাহলে থার্মোমিটারের যে পারদেও আস্তে আস্তে কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। যখন তাপমাত্রা আবার কমতেছে তখন কমে যাচ্ছে, এটাও কমে যাচ্ছে। তাহলে কি হচ্ছে যে পূর্ববর্তী ঘটনা এবং পরবর্তী ঘটনা একই হারে যদি বৃদ্ধি পায় বা একই হারে যদি কমে তাহলে সেখানে কি হচ্ছে? কার্যকারণ সম্পর্কে আবদ্ধ হচ্ছে। দেখো ওই আমি যে উদাহরণটা বললাম সেটা একটু তোমরা আরেকবার শোনো, আমি বই থেকে বলতেছি। যখন উত্তাপ বাড়তে থাকে তখন তাপমান যন্ত্রের পারদসূত্রের উত্থান অর্থাৎ বৃদ্ধি ঘটতে থাকে। আবার যখন উত্তাপ কমতে থাকে তখন তাপমান যন্ত্রের পারদসূত্রের পতন ঘটতে থাকে, যদিও অন্য আনুষঙ্গিক অবস্থানগুলোর অপরিবর্তিত থাকে, মানে অন্যগুলোর কোনো পরিবর্তন হয় না। সুতরাং এই সহপরিবর্তন লক্ষ্য করে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে পারদসূত্রের উত্থান বা পতনের কারণ হলো যথাক্রমে তাপের বৃদ্ধি বা হ্রাসের তারতম্য। কাজেই এক্ষেত্রে উত্তাপের বৃদ্ধি ও হ্রাস, পারদসূত্রের উত্থান ও পতন হচ্ছে একই সাথে একদিকে বাড়ে বা কমে। একে প্রথমে মানে এটাকে কি বলা হচ্ছে? তাহলে সহপরিবর্তনের এটা একটা দৃষ্টান্ত। অর্থাৎ
যদি পূর্ববর্তী ঘটনা যে হারে বাড়ে, পরবর্তী ঘটনাও সে হারে বাড়তেছে। আবার পূর্ববর্তী ঘটনা যে হারে কমতেছে, পরবর্তী ঘটনাও সে হারে কমতেছে। দেখো আরেকটি একটু শোনো, আরেকটা উদাহরণ শোনো। অতিরিক্ত সরবরাহের ফলে, অর্থাৎ আমি প্রথমে যেটা বললাম যে দাম যতই কমতে থাকে ততই তার চাহিদা বেড়ে যায়। অর্থাৎ দাম কম হলে মানুষের জিনিস কি করে, বেশি কিনে। যখন দেখবা যে কোনো দোকানে বা কোথাও কোনো মূল্যহ্রাস দিচ্ছে, তখন কিন্তু মানুষের ভিড় জমে যায়, অনেক মানুষ দৌড়ে কি হচ্ছে, মূল্যহ্রাস দিচ্ছে। অর্থাৎ দাম কমলে সেখানে চাহিদা বাড়ে। আর সরবরাহের ঘাটতি পড়লে জিনিসের দাম যতই বাড়তে থাকে ততই তার চাহিদা কমে যায়। যখন দাম বাড়ে তখন তার চাহিদা কমে যায়, অর্থাৎ দাম বেশি হলে লোকে সে জিনিস কম কেনে। কাজেই এক্ষেত্রে বিপরীত ক্রমে জিনিসের দাম ও চাহিদা হ্রাস বৃদ্ধি ঘটে বলে একে পরোক্ষ সহপরিবর্তন বলে ধরে নেওয়া হয়। এখন আসলে কি সহপরিবর্তন পদ্ধতির যে সুবিধা বা অসুবিধাগুলো আছে, এগুলো আমি একটু খুব ছোট করে শুধু জিনিসটা বলি, তোমরা বাসায় সুন্দর করে পড়বা, বই থেকে সুন্দর করে পড়বা। সহপরিবর্তন পদ্ধতির সুবিধাগুলো কি কি, মানে এই পদ্ধতিতে আমরা আসলে কি কি সুবিধাগুলো পেয়ে থাকি। পৃথিবীর স্থায়ী কারণগুলো ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগ অত্যন্ত কার্যকরী। দ্বিতীয়, সহপরিবর্তন পদ্ধতি ব্যতিরেকি পদ্ধতি, মানে অর্থাৎ আমরা যে ব্যতিরেকি পদ্ধতিটি পড়ছি সেটার কি হচ্ছে, সেটার হচ্ছে বিকল্প। এই পদ্ধতির সাহায্যে কার্যকারণ পরিমাণের দিক নির্ণয় করা, মানে আমরা যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করি সেটা হচ্ছে কি এই পদ্ধতির সাহায্যে হচ্ছে সুবিধাজনক। আচ্ছা, এই পদ্ধতি হচ্ছে পরিসংখ্যানের উপযোগী, অর্থাৎ আমরা যেভাবে হ্রাস বৃদ্ধির নিয়মটি দেখলাম সেটা কি হচ্ছে পরিসংখ্যানের উপযোগী। বৈজ্ঞানিক আবিষ্কার ও সিদ্ধান্ত প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যান্য পদ্ধতির তুলনায় এর প্রয়োগ মূল্য বেশি। অন্যান্য পদ্ধতিগুলোর চেয়ে সঠিক সিদ্ধান্ত নিশ্চয়তা প্রদান করে। আচ্ছা, এইভাবে আমরা যে সহপরিবর্তনের সুবিধা দেখলাম, এইভাবেই আবার সহপরিবর্তন পদ্ধতির অসুবিধাও আছে। অসুবিধাগুলো তোমরা সুন্দর করে পড়ে নিবা। আসলে অসুবিধাগুলো আলোচনা না করে আমি একটু সহপরিবর্তন পদ্ধতির যে অনুপপত্তি আছে, এই অনুপপত্তিগুলো একটু তোমাদের হচ্ছে সামনে একটু আলোচনা করতে চাই। যে অনুপপত্তিগুলো কি আমরা এর আগের ক্লাসেও জেনে আসছি। অনুপপত্তি হচ্ছে যখন হচ্ছে যে নিয়মে চলে, আমরা এইভাবে হ্রাস বৃদ্ধির নিয়মে এইভাবে যদি চলি তাহলে জিনিসটা ঠিক, মানে সহপরিবর্তনের পদ্ধতিটি ঠিক। কিন্তু যদি ওইভাবে না হয়ে যদি অন্যভাবে হয় তখন কিন্তু সহপরিবর্তনের পদ্ধতি কিন্তু ঠিক নাই। যখন ঠিক নাই তখনই আমরা সেটাকে কি বলবো, অনুপপত্তি। তাহলে এই সহপরিবর্তন পদ্ধতির অনুপপত্তিগুলোকে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়। অন্য পদ্ধতিতে যেরকম আছে যে অনিরীক্ষণজনিত অনুপপত্তি। 1 নাম্বার কি হচ্ছে অনিরীক্ষণজনিত অনুপপত্তি। 2 নাম্বার হচ্ছে কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি। 2 নাম্বার কি হচ্ছে কার্যকারণ সংক্রান্ত অনুপপত্তি। 3 নাম্বার হচ্ছে কার্যকারণ জনিত অনুপপত্তি, মানে সহ কার্যকারণ জনিত অনুপপত্তি। 4 নাম্বার হচ্ছে শর্তকে কারণ হিসেবে অনুপপত্তি। এখন মানে আসলে এই অনুপপত্তি হচ্ছে ব্যাখ্যা করলে আসলে তোমরা বুঝতে পারবে যে কি, মানে কি এই জিনিসগুলো কি। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা যে অনুপপত্তি হচ্ছে এই পরীক্ষণ পদ্ধতিগুলোর কিন্তু অনুপপত্তিগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটু তোমরা সেজন্য এগুলো বাসায় ভালো করে পড়বা। একটা অনুপপত্তি একটু আলোচনা করি, অনিরীক্ষণ সম্পর্কিত অনুপপত্তি। অনিরীক্ষণ বলতে কি বোঝায়, আসলে নিরীক্ষণ করতে যে জিনিসগুলো ভুল হয় সেগুলোকে কিন্তু অনিরীক্ষণ বলা হয়। নিরীক্ষণ কি সেটা অবশ্য বহুবার আমি তোমাদের সামনে আলোচনা করছি, যে কোনো কিছুকে প্রত্যাখ্যান করাই হলো নিরীক্ষণ। কোনো কিছুকে প্রত্যাখ্যান করা, অর্থাৎ এটা কিন্তু আমরা ইন্দ্রিয়ের সাহায্যে নিরীক্ষণটা করে থাকি। অর্থাৎ নিরীক্ষণটা কিন্তু সম্ভাব্যতা কথা লুকিয়ে থাকে নিরীক্ষণের মধ্যে। সেই জন্য এই নিরীক্ষণে অবশ্যই ভুল হতে পারে। নিরীক্ষণে যখন ভুল হয় সেটাকেই অনিরীক্ষণজনিত অনুপপত্তি বলে।
যখন সহপরিবর্তন পদ্ধতিতে নিরীক্ষণের মাধ্যমে এর দৃষ্টান্তগুলো সংগ্রহ করা হয় তখন অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় কি থেকে যায়, অনিরীক্ষিত থেকে যায়। যখন যখন আর কি করা হয়, সেক্ষেত্রে আমরা কোনো কম গুরুত্বপূর্ণ বিষয় হ্রাস বৃদ্ধিকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। ফলে অনিরীক্ষণ অনুপলব্ধি ঘটার সম্ভাবনা থাকে। যেমন খাদ্যদ্রব্যের সরবরাহ কমে অপরাধের সংখ্যা তত বাড়ে। মানে খাদ্যদ্রব্যের সাথে কি আসলে অপরাধ মিলে কিন্তু বলতেছে। সুতরাং খাদ্য সরবরাহের বৃদ্ধি অপরাধ কমার একমাত্র কারণ। এটা কিন্তু নিরীক্ষণ ঠিক থাকলো না, এটা কিন্তু অনিরীক্ষিত হয়ে গেল। এক্ষেত্রে খাদ্যদ্রব্য সরবরাহ অপরাধের সংখ্যাটি বিপরীতমুখী হ্রাস বৃদ্ধি ঘটতে দেখা যাচ্ছে। অর্থাৎ একটা বাড়লে অপরটা কমে এবং একটা কমলে অপরটা বাড়ে। এটা আমি আলোচনা করছি তোমাদের সাথে। সুতরাং সিদ্ধান্ত করা হয় খাদ্য সরবরাহের হ্রাসে অপরাধ বৃদ্ধির কারণ। খাদ্যদ্রব্যের অভাব অবশ্যই অপরাধ বৃদ্ধির পিছনে একটা গুরুত্বপূর্ণ সত্য, তবে এটা সমগ্র কারণ নয়। অপরাধ বৃদ্ধির জন্য আরও সত্য আছে, সেগুলো সমগ্র কারণের অংশ। অর্থাৎ আমি যে একটা আলোচনা করলাম যে অনিরীক্ষণজনিত অনুপলব্ধি, যে খাদ্যদ্রব্যের সাথে কিন্তু বেকারত্বের কথা বলতেছে, এটা কিন্তু অবশ্যই অনিরীক্ষণজনিত অনুপলব্ধি। আচ্ছা, এইভাবে তোমরা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতির যে অনুপলব্ধিগুলো আছে এগুলো একটু বাসায় তোমরা ভালো করে দেখে নিবা। সে পর্যন্ত আবার পরের ক্লাসটা অবশ্যই দেখবা, কারণ এই কার্যক্রম সম্পর্কে ওটা হচ্ছে ৪র্থ পর্ব। ওই ক্লাসটা অবশ্যই দেখবা। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।